কুণাল ঘোষ তিনি আজকে বলছেন সংসদীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকেও মমতা সফল। তার কারণ সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে সফল হননি, মমতা হয়েছেন। বাংলা একটা কথাই আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আর কুণাল ঘোষ চোর, সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তবেই না অতিভক্তি চোরের লক্ষণ। তবে আমি এইটুকু বলবো, এই ধরনের অর্বাচীন মন্তব্যের কোনো উত্তর হয় না। উত্তর যদি দিতেই হয়, খালি একটা কথা বলবো বাংলার মানুষকে, এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। জঙ্গিদের আশ্রয়ে রাজ্যে পাওয়া যাচ্ছে, একাধিক জঙ্গির খবর পাওয়া যাচ্ছে, সেই সময় কুণাল ঘোষ এইসব বকে বকে রোজ নতুন একটা করে ইস্যু তৈরি করছেন। এত এলোমেলো কথা কি ইচ্ছে করে বলছেন? 17 ঘোষ তো এতদিন কুণাল ঘোষের সাথে বিতর্ক করেছে, কি মনে হয়? দেখো, আমার ওনাকে নিয়ে কিছুই মনে হয় না, কেননা উনি আমাদের মনে হওয়া না হওয়ার ঊর্ধ্বে। ওনার সঙ্গে আমার বিতর্ক কোনো ব্যক্তিগত তো লড়াই ঝগড়ার ব্যাপার না। উনি ওনার একটা দলের পক্ষ থেকে আসেন, কখনো নিজের দলকে গালাগাল দেন, কখনো অন্য দলকে গালাগাল দেন। তবে এইটুকু বলতে পারি যে কুণাল ঘোষের মতো নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য তো কোনো পজিটিভ কারণ থাকতে পারে না। এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে একটা নিউসেন্স ভ্যালু তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন। কিন্তু ওনার দলে যদি বা ওনার দলের নেতৃত্বের মধ্যে যদি কোনো সেন্সিবল মানুষ এখনো অবধি থেকে থাকেন, ওনার দলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী আছেন, যিনি একটা সময় ভারত সরকারের মন্ত্রী থেকেছেন, আজকে একটা এত বড় রাজ্যের এত বছরের মুখ্যমন্ত্রী। আরও অন্যান্য নেতারা রয়েছেন যারা কখনো দেশ সামলেছেন, কখনো রাজ্যের আজকে মন্ত্রিসভা চালাচ্ছেন। আপনাদের দলে যদি কোনো সেন্সিবল মানুষ থেকে থাকে, তাহলে আপনারা অন্ততপক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ছ্যাবলামি চলে না। সব ব্যাপারে এই ধরনের ছাড়া গরুকে ছেড়ে রাখলে তারা হচ্ছে এরকম একটা কি বলবো একটা গুরুত্বপূর্ণ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে এই ধরনের বিষয়ের ওপর এই ধরনের ছ্যাবলামি করবে, এইটাকে বোধহয় আপনাদেরও প্রশ্রয় দেওয়া উচিত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট, আবার এইটাও ঘটনা, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিরিয়াস নেত্রী, তিনি যদি আজকে এই কথা বলতে পারেন যে ইচ্ছে করে বিএসএফ ভারতের মধ্যে লোক ঢুকিয়ে দিচ্ছে, তাহলে সেই দলের এরকম ছোলার ডালের কাছ থেকে আমরা আর কি দায়িত্বশীল কথা আশা করব? সুতরাং যা হচ্ছে এটাই হয়তো এই মুহূর্তের ভবিতব্য। এই ভবিতব্য আমাদেরকে পাল্টাতে হবে আগামী দিনে। রাজ্য সরকার আয়োজিত সঙ্গীত মেলা থেকে নামবাদ আরজি করের প্রতিবাদী শিল্পীদের। অত্যন্ত ভালো সিদ্ধান্ত, অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। তার কারণটা হচ্ছে এইটার মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সরকার এটা প্রমাণ করে দিচ্ছে যে ধর্ষককে গালাগাল দিলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেওয়া হয়, ধর্ষককে গালাগাল দিলে আসলে তৃণমূল কংগ্রেসকে গালাগাল দেওয়া হয়। যা ধর্ষকের স্বার্থ তাই তৃণমূলের স্বার্থ, যা ধর্ষকের বাড়ির লোকের খারাপ লাগে তাই তৃণমূলের মন্ত্রিসভার খারাপ লাগে। নাহলে সরকারি মঞ্চ, দেখুন, তৃণমূলের দলীয় অনুষ্ঠানে তৃণমূলের বিরুদ্ধে মিটিং করা, মিছিল করা কোনো শিল্পীকে ডাকবেন না, তার একটা মানে আছে। কিন্তু সরকারি প্রোগ্রামে কে তৃণমূলের পক্ষে গেছে, কে তৃণমূলের বিরুদ্ধে গেছে, এইটা আদৌ বিচার্য হবে কেন? এবং এখানে যে শিল্পীদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তারা কেউ তো সত্যি কথা বলতে তৃণমূল সরকারের ইস্তফা চায়নি বা পদত্যাগ চায়নি। তারা তো চেয়েছিল ধর্ষকের শাস্তি এবং তার বিচার। তাতে সরকারের এত গায়ে লাগলো যে তাদেরকে সরকারি অনুষ্ঠান থেকে সরিয়ে দিচ্ছে। এখানে দেখুন, দুটো কথা বলার। যখন কাঞ্চন মল্লিক এর আগে বলেছিল যে আরজি করের ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করতে গেলে আগে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে পাওয়া যাবতীয় পুরস্কার ফেরাতে হবে, সরকারি সুবিধা ফেরাতে হবে, পারিশ্রমিক ফেরাতে হবে, তখন তৃণমূল কংগ্রেস একেবারে কি বলবো, অবোধ শিশুর মতো ছটপট করে উঠেছিল যে না না, এই কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত মতামত, এটা আমাদের মতামত না, ছি 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 ছি, আমরা কি কেউ এরকম বলেছি? বালাইশাট, কিচ্ছু ফেরত দিতে হবে না। আর এখন গোটা দল, গোটা মন্ত্রিসভা এই কাজ করছে। তার কারণ, তাহলে সেদিন কাঞ্চন মল্লিকের ব্যাপারে অত ন্যাকামি করেছিলেন কেন? সেদিন তো কাঞ্চন যা বলেছিল তা আপনাদেরই দলের বক্তব্য। কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে সেই সময় আরজি করের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলন এমন তুঙ্গে, তখন তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে, গণবিস্ফোরণের ভয়ে কাঁপছে। তখন ওদেরকে ন্যাকা সাজতে হয়েছিল, ওদেরকে দেখাতে হয়েছিল যে না, আসলে ধর্ষণের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের প্রতি আমাদের কোনো অসুয়া নেই। কিন্তু আজকে 6টা বাই ইলেকশনে জেতার পরে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এত কিছু করেও ওরা ভোটে উতরে যেতে সক্ষম। অতএব এখন ওদের চামড়ার ভেতর থেকে সত্যিকারের হাড় মাংসগুলো বেরিয়ে আসছে, ওদের বদ রক্তগুলো বেরিয়ে আসছে। কিন্তু বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বামপন্থী বলে খালি নন, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা আবেদন করব, ওরা যদি মনে করে যারা সমাজের জন্য মুখ খুলেছেন তাদেরকে ভাতে মারবেন, তাহলে সমাজের দায়িত্ব সেই শিল্পীদেরকে বাঁচিয়ে রাখা। যেখানে যেখানে বামপন্থী মানুষ সহ প্রগতিশীল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে যে সামাজিক মঞ্চে আছে, পাড়ার ক্লাব হতে পারে, পুজো কমিটি হতে পারে, সেটা কোনো কলেজের ইউনিয়ন হতে পারে, স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হতে পারে,
যে সামাজিক মঞ্চে যেখানে বামপন্থীরা রয়েছেন, প্রগতিশীল মানুষেরা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা রয়েছেন, আপনারা নিশ্চিত করুন এই অন্যায়ের বিরুদ্ধে যে শিল্পীরা পথে নেমেছিলেন, অবস্থান নিয়েছেন, বেশি করে তাদেরকে সেই মঞ্চগুলোতে জায়গা দেওয়া হবে। কাউকে আমরা বয়কট করতে বলছি না, কিন্তু যে শিল্পীরা সমাজের জন্য, একটা নির্যাতিতা মেয়ের জন্য, তার পরিবারের জন্য মুখ খুলেছিল, তারাও জানতো যে এর ফলে আমাদের উপর কী সরকারি খাড়া নেমে আসতে পারে। তার তোয়াক্কা না করে যারা রাস্তায় নেমেছিল তাদেরকে বাঁচিয়ে রাখা, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাকে দেখা আমাদের দায়িত্ব। আমরা যেন সেই কাজটা করি। মধ্যবিত্তের জন্য কর ছাড় নেই, এদিকে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মধ্যবিত্তের, অর্থনীতির জন্য কি অশনি সংকেত? দেখুন, কেন্দ্রের সরকার যে অদ্ভুত একটা ট্যাক্স রেজিম এখন বানিয়েছে, সত্যি সত্যি খালি মধ্যবিত্ত বলে না, নিম্ন মধ্যবিত্ত এবং ভারতের মতো একটা দেশে যে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী আছে যারা কিনা হয়তো একটু দারিদ্র্যের আশপাশ থেকে বা নিম্ন মধ্যবিত্ততা থেকে মধ্যবিত্ততায় উঠে আসার চেষ্টা করছেন, এক প্রজন্ম তারপরের প্রজন্ম, তারা চেষ্টা করছেন পরিশ্রমের মাধ্যমে, কাজের মাধ্যমে, ছোটো ছোটো ব্যবসা করে, স্টার্ট আপ করে, জীবন ধারণের মানের উন্নতি করে একটুখানি ওপরের দিকে উঠে আসতে, তাদেরকে নতুন করে আবার দরিদ্র বানিয়ে ফেলা, দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়ার, অসহায়তার দিকে ঠেলে দেওয়ার জন্য কেন্দ্রের সরকার একটা অদ্ভুত ট্যাক্স পলিসি নিয়েছে। সত্যি এর কোনো যৌক্তিকতা নেই। একদিকে আমাদের প্রতিটা জিনিসের, মানে সিলিন্ডার থেকে শুরু করে ছেলেমেয়ের পড়াশোনার খরচা থেকে শুরু করে বাসে ট্রামে যাতায়াত ভাড়া, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম থেকে শুরু করে ওষুধ কেনার খরচা থেকে শুরু করে মানে জামা কাপড়ের খরচা, যাবতীয় সব কিছু, একটা সাধারণ মানুষের সকাল থেকে রাত পর্যন্ত যা যা ব্যয় হয় একটা সংসার চালাতে গেলে, যাবতীয় সব কিছুর দাম বাড়ছে। তারপরে এমন অযৌক্তিক কতগুলো ট্যাক্স। আপনি টাকা উপার্জন করবেন, তার উপর প্রথমে ট্যাক্স। টাকাটাকে আপনি বাড়িতে রাখলে সেই টাকা মোদি নোট বাতিল করে নিয়ে চলে যাবে। আপনি সেই টাকা ব্যাংকে রাখতে বাধ্য, কিন্তু ব্যাংকে রাখলে তার উপর খালি ট্যাক্স নয়, 1000 রকমের টাকা তোলা হবে। এটিএম বাবদ টাকা, 5 বারের বেশি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে সেই বাবদ খরচা, তার হচ্ছে 3 মাস অন্তর অন্তর কার্ড বাবদ একটা মেনটেন্যান্স খরচা থেকে শুরু করে হাজার অছিলায় সেখান থেকে টাকা কাটা। আপনি একটা গাড়ি কিনবেন, সেই গাড়ি, স্বাভাবিক কথা, আজকে যে গাড়ি কিনবেন 5 বছর পরে তার দাম কমে যাবে, কম দামে বিক্রি করবেন, কিন্তু বেশি দামের ওপর আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। আপনি একটা বাড়ি, আপনার হয়তো বাড়ি বিক্রি করলেন, তার কয়েক মাসের মধ্যে আপনাকে নতুন বাড়ি আবার কিনতে হবে, না হলে তার জন্য একটা মোটা টাকার ট্যাক্স। আপনার বাড়ি আপনি বিক্রি করেছেন, তার জন্য সরকারকে আবার বাড়তি ট্যাক্স দিতে হবে যদি আপনি পরের বাড়িটা না কেনেন। মানে সত্যি অযৌক্তিক কতগুলো ট্যাক্স রেজিম বানিয়ে এরা নতুন করে, আমরা বরাবর বলে এসেছি 92 সালের ওই নতুন অর্থনৈতিক নীতির ফলে হয়তো কিছু মানুষের উপকার হয়েছে, কিন্তু বহু মানুষ গরিবতর হয়েছেন। যে সংখ্যক মানুষের 92 সালের পরে হয়তো কিছু উপকার হয়েও ছিল, একটা ছোট্ট অংশ যারা কিনা দারিদ্র থেকে একটু মধ্যবিত্ততায় উঠে এসেছিলেন, তাদের পরের প্রজন্মকে নতুন করে আবার দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়ার মতো একটা ট্যাক্স স্ট্রাকচার এখন আমাদের দেশে চলছে। মন্দারমণিতে বেআইনি নির্মাণ ভাঙার কথা ছিল, মুখ্যমন্ত্রী ভাঙতে দেননি। এখন মহানন্দা বাঁচাতে কেন্দ্রীয় বনমন্ত্রক বলেছে যে একটা নির্দিষ্ট জায়গার 10,000 কোটি টাকার বিনিয়োগ ভেঙে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন ওসব হবে না। হ্যাঁ, পয়সা খেয়ে বসে আছেন তো। 10,000 কোটি টাকার মধ্যে কত হাজার কোটি টাকা কালীঘাটে গেছে, ক্যামাক স্ট্রিটে গেছে, তার মধ্যে ক টাকা দিয়ে উনি ভোট পার করেছেন হিসাব করে দেখুন, বোঝা যাবে কেন ভাঙা যাবে না। আর এই যে বারিক বিশ্বাস বলে যাকে ধরা হয়েছে, টাকিতে গিয়ে দেখে আসুন, ইছামতি নদীর ওপর এনক্রোচ করে তার হোটেল দাঁড়িয়ে আছে টাকিতে, ইছামতি নদীর ধারে। গোটা বাংলা জুড়ে আপনি রুবি হাসপাতালের পেছন থেকে গোটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা আছে, ওয়েটল্যান্ড জাতীয় সম্পদ, অবাধে দুদিক ওদিকে ভরাট করে পুরো ওই খেয়াদার দিকটাতে একটার পর একটা বেআইনি কনস্ট্রাকশন চলে যাচ্ছে। এই যে সুশান্ত ঘোষকে কদিন আগে গুলি করতে আসলো, তৃণমূলের কোন নেতা গুলি করতে পাঠালো আজ অব্দি আমরা জানতে পারলাম না। 4টে সুপারি কিলারকে ধরলো, একটাকে না দুটোকে, কিন্তু কারা তাদেরকে পাঠিয়েছিল গুলিটা করতে আজ অব্দি জানতে পারলাম না। সমস্ত এক কারণ, পয়সা খেয়ে বসে আছে মুখ্যমন্ত্রী। পয়সা, এই যে আপনারা বলেন না যে মমতা ব্যানার্জি বিরাট সৎ আর বাকি সবাই চোর, ওনার দলে উনি একমাত্র সৎ, কত সৎ এখন বোঝা যায়। নাহলে আপনার কি ঠেকা পড়েছে? সরকার ভাঙতে বলছে, বেআইনি নির্মাণ, আপনি বলছেন ভাঙতে দেবেন না। মন্দারমণিতে ভাঙতে দেননি, আপনার কি ঠেকা পড়ে বসে আছে? এ তো কোনো মন্দারমণির স্থানীয় নেতা অখিলগিরি বলছে না, বলছে মমতা ব্যানার্জি। তা টাকা খালি একা অখিলগিরি খেয়েছে? মমতা ব্যানার্জির পার্টি টাকা খায়নি? মমতা ব্যানার্জি নিজে কালীঘাটে বসে টাকা খাননি? আমি দেখুন, টাকা খেয়ে সবাই বড় গাড়ি করে ঘোরে না, সবাই দামি জামা কাপড় কেনে না। চুরির টাকায় কেউ যদি দল চালায়, চুরির টাকায় কেউ যদি হচ্ছে ভোটের আগে গুন্ডা কেনে, চুরির টাকায় কেউ যদি পুলিশ কেনে, ইলেকশন কমিশনের অবজারভার কেনে, চুরির টাকায় কেউ যদি পোস্টার ব্যানার হোর্ডিং লাগায়, সেটাকেও চুরিই বলে। উনি হাওয়াই চটি পড়ছেন বলে, যদিও কুণাল ঘোষ বলেছিল ওনার হাওয়াই চটির দামও নাকি সেই সময় 14,000 টাকা ছিল, এখন 40,000 হয়েছে হয়তো। উনি হাওয়াই চটি পড়ছেন বলে আর সাধারণ শাড়ি পরছেন বলে উনি একেবারে বিরাট সততার প্রতীক। কেমন সততার প্রতীক এখন বোঝা যায়। পয়সা খেয়ে বসে আছে, তাই ভাঙতে দিচ্ছে না। থ্যাংক ইউ।